কাল থেকে আবারও একটা ট্রেডিং সেশন শুরু হচ্ছে। তো গত শুক্রবার দিন ইন্ডিয়ার জিডিপি ডেটা এসেছে, যার কারণে সবদিকে একটা জিনিসই লক্ষ্য করা যাচ্ছে যে সোমবার মার্কেটে একটা বড় ধরনের ক্র্যাশ দেখা যেতে পারে। কারণ এবারে জিডিপি ডেটা লাস্ট 7টা কোয়ার্টারের ডেটার থেকেও খারাপ এসেছে, যেটা ইন্ডিকেট করছে ইন্ডিয়ার ইকোনমি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। যেটা এস্টিমেট করা হয়েছিল 6.5% আসতে পারে, সেটা অ্যাকচুয়াল 5.4% এসেছে, যেটা অনেকটাই কম। তো পরপর দুটো কোয়ার্টারে এমন হলো যে যেটা ফোরকাস্ট করা হয়েছিল তার থেকেও খারাপ ডেটা অ্যাকচুয়াল এসেছে, যেটা সত্যিই একটু খারাপ বিষয়। তো অ্যাজ পার গভর্নমেন্ট ডেটা এই স্লোডাউনের পিছনে মেন কারণ হলো গভর্নমেন্ট স্পেন্ডিং কম করেছে এবং মূল শিল্পগুলোতে ওয়েদারের ইম্প্যাক্ট ফেলেছে। তো ইকোনমি অ্যাক্টিভিটি পরিমাপ করার জন্য রিয়েল গ্রস ভ্যালু অ্যাডেড দেখা হয়, যেটা Q2-তে 5.6% এসেছে, যেটা এক বছর আগে সেম কোয়ার্টারে ছিল 7.7%, যেখানে অনেকটাই স্লোডাউন পরিষ্কার দেখা যাচ্ছে। তো সেক্টরাল ওয়াইজ যদি দেখি, মানে যার উপর ভিত্তি করে দেশের ইকোনমি চলে, সেই সব সেক্টরগুলোর কি অবস্থা দেখে নিই। এগ্রিকালচার সেক্টরে গ্রোথ হয়েছে 1.7% থেকে বেড়ে 3.5% হয়েছে। মাইনিং সেক্টরে ডিগ্রোথ 11.1% থেকে নেগেটিভ 0.1% হয়েছে। ম্যানুফ্যাকচারিং সেক্টরেও একই অবস্থা, এখানেও ডিগ্রোথ দেখা যাচ্ছে, 14.3% থেকে কমে 2.2% হয়েছে। তো ম্যানুফ্যাকচারিং সেক্টর, যেটা আমাদের কি ড্রাইভার ইকোনমির জন্য, সেখানে ডিগ্রোথ দেখা যাচ্ছে। এবং ইলেকট্রিক্যাল, গ্যাস, ইউটিলিটি সার্ভিসেও ডিগ্রোথ হয়েছে এবং কনস্ট্রাকশন সেক্টরেও একই অবস্থা, ডিগ্রোথ। ট্রেড, হোটেল অ্যান্ড ট্রান্সপোর্ট কমিউনিকেশন সার্ভিসে গ্রোথ হয়েছে 4.5% থেকে 6% হয়েছে। তো এখান থেকে স্পষ্ট মেন সেক্টরেই ডিগ্রোথ দেখা যাচ্ছে, যার জন্য জিডিপি এতটা স্লো ডাউন। এবং সামনের দিনে ইকোনমি আরো বড় বড় কিছু চ্যালেঞ্জেস দেখতে পারে। ফার্স্ট, ইনফ্লেশন। অক্টোবর মাসে রিটেল ফুড ইনফ্লেশন 10.87% চলে গিয়েছিল, যার কারণে কনজিউমারের পারচেস পাওয়ার কমে গেছে। প্লাস ইনফ্লেশন রেট 6.2%-এ চলে গিয়েছে, যেটা আপার লিমিটের বাইরে। অ্যাজ পার আরবিআই কমফোর্ট জোন হচ্ছে 2% থেকে 6%-এর মধ্যে, তো এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে কর্পোরেট আর্নিংস। তো এই বিষয়টা নিয়ে আমি আগেও আলোচনা করেছিলাম যে কোম্পানিগুলোর Q2 এর আর্নিংস আশানুরূপ আসছে না। লিডার ফার্মগুলোর কোয়ার্টারলি পারফরমেন্স গত 4 বছরের মধ্যে সবথেকে খারাপ পারফরমেন্স দেখা যাচ্ছে, যার কারণে ইনভেস্টরদের মধ্যে একটা কনসার্ন পয়েন্ট রেজ হয়েছে, যার কারণে এফআইআই তাদের কন্টিনিউয়াস সেলিং বজায় রেখেছে। গত সপ্তাহে দুদিন এফআইআই নেট বায়ার ছিল অনেকদিন পর, কিন্তু লাস্ট দুদিনে নেট সেলারি থেকেছে এবং পুরো নভেম্বর মাসটা নেট সেলারি থেকেছে। থার্ড পয়েন্ট হলো কনজামশন ট্রেন্ড। আমাদের দেশের জিডিপির 60% কন্ট্রিবিউট করে আরবান ক্যাটাগরিতে থাকা মানুষ, মানে মধ্যবিত্ত ক্যাটাগরির মানুষ। তো এই ক্যাটাগরিতে মানুষ স্পেন্ডিং কম করেছে, কারণ হাইয়ার বোরিং কস্টের জন্য। এমনিতেই ইনফ্লেশন হাই, প্লাস মধ্যবিত্ত মানুষেরা যা কিছুই ডিউরেবল টাইপের জিনিস কেনে সেটা লোন নিয়ে কেনে। ইন্টারেস্ট রেট হাই থাকার জন্য স্পেন্ডিং কম দেখা যাচ্ছে, এটা একটা প্রধান কারণ। প্লাস ওয়েজেস বা মজুরিতে গ্রোথ না থাকার জন্য নন ডিউরেবল প্রোডাক্টেরও ডিম্যান্ড অনেক কম দেখা যাচ্ছে। নেক্সট আরও একটা চ্যালেঞ্জ, গ্লোবাল রিস্ক। এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরগুলো অনেক চ্যালেঞ্জেস ফেস করছে গ্লোবালি দুর্বল চাহিদার জন্য, প্লাস জিওপলিটিক্যালি টেনশনের জন্য। বিশেষ করে ইউএস চায়নার মধ্যে যে আনসার্টেনিটি নতুন করে তৈরি হয়েছে। তো ইকোনমিতে এই 4টে মেজর চ্যালেঞ্জেসগুলোই লক্ষ্য করা যাচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে কিছু গভর্নমেন্ট অফিসার এবং অ্যানালিস্টরা মনে করছেন FII 25-এর শেষের দিকে ইকোনমি রিকভারি করা শুরু করবে, কারণ নির্বাচন শেষ হয়েছে। এবার সরকার স্পেন্ডিং বাড়াবে, কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি শুরু করবে এবং রুরাল এরিয়াতে ফসল কাটার পর নির্মাণ কার্যকলাপ শুরু হবে। এবং এই জিডিপিতে স্লোডাউনের ফলে অনেক অ্যানালিস্ট মনে করছেন আরবিআই এর ওপর চাপ আসবে রেট কমানোর জন্য, কারণ রেট না কমালে প্রাইভেট কোম্পানিগুলো নিজেদের এক্সপ্যান্ড করতে পারছে না, কারণ বেশিরভাগ কোম্পানি ব্যাংক থেকে লোন উঠিয়ে তাদের বিজনেস এক্সপ্যান্ড করে। সব কোম্পানি তো আর ক্যাশ রিচ হয় না, তো প্রতিটা জিনিস একে অপরের সঙ্গে পরিপূরক। তো 6 ডিসেম্বর আরবিআই ইন্টারেস্ট রেট নিয়ে তাদের সিদ্ধান্ত নেবে। দেখা যাক আরবিআই রেট কাট করে কিনা। না হওয়ার চান্সটাই বেশি, কারণ আরবিআই অলরেডি বলে দিয়েছে সামনের সপ্তাহে আরবিআই মনিটারি পলিসিতে রেট কাট করার কোনো সম্ভাবনাই নেই। যদি হয় তাহলে সেটা ফেব্রুয়ারি 2025-এ হতে পারে, তার আগে কোনোভাবেই সম্ভব নয়। তো জিডিপির এই স্লোডাউন ডেটার জন্য মার্কেটে কি কোনো প্রভাব আসবে, বা এলেও মার্কেট কতটা কারেক্ট করতে পারে? তো এখানে আমি নিফটির চার্ট ওপেন করেছি। তো লাস্ট উইকে আমরা একটা গ্যাপ আপ ওপেন দেখেছিলাম এবং গত বৃহস্পতিবার দিন সেই গ্যাপটা ফিল হতেও দেখেছি এবং 23,900 লেভেল থেকে সাপোর্ট পেয়ে রিকভারি করেছিল। তো বলেছিলাম 24,500 যতক্ষণ না মার্কেট টপকাবে ততক্ষণ বিয়ারিশ সেন্টিমেন্ট থাকবে। তো আমার মনে হয় খুব বেশি মার্কেটে কারেকশন আসবে না, কারণ মার্কেট অলরেডি ডিসকাউন্ট করে নিয়েছে। তো নেগেটিভ সেন্টিমেন্টের
মুভমেন্টের জন্য যদি নিচেও আসে তাহলে নিচের দিকে অনেকগুলো সাপোর্ট লেভেল আছে। ফার্স্ট 23,350 লেভেলে, এর নিচে 22,800 থেকে 23,100 লেভেল পর্যন্ত আসতে পারে। তো দেখা যাক মার্কেট কিরকম রিয়াকশন দেখায়। তো নেক্সট একটা স্টকে ফোকাস রাখতে পারেন অনলি ফর ট্রেডিং পারপাস। তো এখানে ফ্যাক্ট এই কোম্পানিটার ডেইলি চার্ট ওপেন করা আছে। স্টকটা একটা কনসলিডেশন করার পর আপ ট্রেন্ড মোমেন্টাম দেখাচ্ছে। অ্যাজ পার ফিবোনাচি এক্সটেনশন এটাও প্রাইসকে সাপোর্ট করছে। তাহলে এন্ট্রি এখনই নয়, প্রাইস যখন 1065 এই লেভেলের ওপরে 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেবে তখন কনসিডার করতে পারেন, কারণ ওই লেভেলে সেলাররা অ্যাক্টিভ। লাস্ট যখন একটা ভালো ভলিউম এসেছিল প্রাইস ওই লেভেল থেকেই রিজেকশন পেয়েছিল, তাই আমরা ওই লেভেলটা টপকাতে দেবো, তারপর কনসিডার করব। এবং এসএল থাকবে এই বড় ক্যান্ডেলটার নিচে 885 এর লেভেলে। এন্ট্রি হওয়ার পর প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে এসএলটাও ট্রেল করতে থাকবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।